শুরুতেই জানিয়ে দিব, ইউনূসের কেচ্ছা ফাঁস করতে জেল মুক্তির পরেই বিস্ফোরক সাংবাদিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাব, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব, আইন শৃঙ্খলা নিয়ে চাপ বাড়াচ্ছে সংখ্যালঘুরা। তারিখ দিলেন মাস্টার স্ট্রোক, হিন্দুরা ভয়মুক্ত হবেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত 18 মাসে তদারকি সরকার যে কত দুর্নীতি করেছে তার তালিকা তৈরি করা মুশকিল। পাহাড় প্রমাণ দুর্নীতি বললে কিছুই বলা হবে না, দুর্নীতির হিমশৈল। তবে যেটা সবথেকে বেশি হাস্যকর এবং লজ্জাজনক তা হল পূর্বতন তদারকি সরকার প্রধান নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজেকে ভিআইপি ঘোষণা কারণ নিরাপত্তাহীনতায় ভোগা। তদারকি সরকার প্রধান যে মবের রাজত্ব তৈরি করেছেন, সেই মব যদি তার ওপর হামলা চালায়, সেই আতঙ্কে তিনি নিজেকে ভিআইপি ঘোষণা করেছেন। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি 1 বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের বিশেষ নিরাপত্তা পাবেন। অনেকে বলছেন ইউনূস হয়তো 1 বছরের জন্য বাংলাদেশে থাকবেন। এই অবস্থায় জেল থেকে মুক্তি পেলেন বাংলাদেশের বরেণ্য সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে। আপনি আপনাকে বলতেছেন যে আমার সমালোচনা করেন, তারপর সমালোচনা করার ফলে আমাকে জেলে দিয়ে দিলেন। এটা তো বাটপারি। এর চেয়ে বড় বাটপারি গত 1000 বছরে কেই কোথায় দেখেনি। একটা সরকারকে একজন বাটপার বলে মন্তব্য করেছেন। বরেণ্য এই সাংবাদিকের সঙ্গে পূর্বতন সরকার এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছে। কারণ সরকার একদিকে বলছে সমালোচনাকে স্বাগত, আবার সেই সরকারের কেউ সমালোচনা করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। দায়ের করা হচ্ছে একের পর এক মামলা। শুধুমাত্র একজন সাংবাদিকের বিরুদ্ধে যে সরকারে ক্ষোভ আছে এমনটা নয়, সরকার বিরোধী যারাই সেই সময় বাংলাদেশে ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, পূর্বতন সরকার তো একটা অবৈধ সরকার ছিল, সুতরাং সেই সরকারের কোনো কার্যক্রম বৈধ হবে না, তার নতুন করে বলার দরকার পড়ে না। সেই প্রশ্নটা আবারও চরকির মতো ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে প্রশ্নটা অস্বাভাবিক গতি পেয়েছে। প্রশ্নটা হল, আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চলেছে? প্রশ্ন ওঠার কারণ, সামনেই স্থানীয় নির্বাচন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। জাতীয় নির্বাচন কমিশন দলের প্রতীক ফ্রিজড করে। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যম সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নামোচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে তারেক জিয়া যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বক্তব্যের একটি অংশে তিনি বলেন, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তারেক জিয়া কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছেন? যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, নতুন সরকারের 30টি কার্যদিবস অতিক্রম করলে সেই নিষেধাজ্ঞার আর কোনো বৈধতা থাকবে না। বিএনপি ও সরকারও এই নিষেধাজ্ঞা সংসদে হয়তো পাশ করাবে না, কারণ তারেক রহমান জানিয়ে দিয়েছে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। একবার দেখে নেওয়া যাক কী কৌশলে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে চাইছে। আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল এই আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। দলের একাংশ নেতা মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ের নানা প্রস্তুতি নিতে হয়। ঈদের পর তারা সেই প্রস্তুতির কাজ শুরুর পরিকল্পনা করছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে এবার মধুচন্দ্রিমা শেষ করে
দ্রুত দেশের আইনশৃঙ্খলা ফেরানোর কাজে মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনগুলি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করেছিল। বাংলাদেশের সংখ্যালঘু নেতাদের অভিযোগ, বিএনপি সরকার মুখে বারবার জিরো টলারেন্সের কথা বললেও দেশে এখনও মব সন্ত্রাস চলছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা, হত্যাকাণ্ড ও মন্দিরে বোমা হামলার ঘটনা এখনও ঘটে চলেছে। এই বিষয়ে কোনো ব্যবস্থাই নেয়নি তারেক রহমানের প্রশাসন। উল্লেখ্য, বিগত মোহাম্মদ ইউনূসের আমরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রতি পদে বিপদ ছিল। প্রসঙ্গত, বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলির প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, ২০২৪-এর অগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ জুড়ে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার হামলা, সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এমনকি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে ২ সপ্তাহে বেশ কয়েকজন হিন্দু যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছিল, যা নিয়ে সরব হয়েছিল ভারত। এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে লিখিতভাবে জানিয়েছেন, ভারত সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নজরে এনেছে। সেই সঙ্গে ভারত এই বিষয়ে বিদেশি অংশীদারদের সঙ্গেও আলোচনা করেছে। বাংলাদেশে ধর্মীয় সহিংসতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়েছে বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে চাপ বাড়ছে তারেক রহমানের ওপর। সেই চাপ কাটাতেই কি এবার ইমাম মোয়াজ্জেমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধদের সরকারি ভাতা ঘোষণা করলেন? এই প্রশ্ন উঠছে।